নমস্কার, আমি রিম্পা। বাংলা সাহিত্যে কথা বলি বাই রিম্পাতে আপনাদেরকে স্বাগত। আজ আমি আবারও একটা নতুন গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আজকের গল্প উমা রানী, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বসন্ত পড়ে গিয়েছে না? দক্ষিণ হাওয়া এসে শীতকে তাড়িয়ে দিচ্ছে। আকাশ এমন নীল যে মনে হচ্ছে উড়ন্ত চিলগুলোর ডানায় নীল রং লেগে যাবে। এই সময় তার কথা আমার বড় মনে পড়ে। তার কথাই বলবো। মেডিকেল কলেজ থেকে বার হয়ে প্রথম দিন কতক গভর্নমেন্টের চাকরি নেবার বৃথা চেষ্টা করবার পর যে মাসে আমি একটা চা বাগানের ডাক্তারি নিয়ে গৌহাটিতে চলে গেলুম, সেই মাসেই আমার ছোট বোন শৈল শ্বশুরবাড়িতে কলেরা হয়ে মারা গেল। এই শৈলকে আমি বড় ভালোবাসতুম। আমার অন্যান্য বোনেদের সঙ্গে ছোটবেলায় অনেক মারামারি করেছি, কিন্তু শৈলর গায়ে আমি কোনোদিন হাত তুলিনি। শৈলর বিয়ে হয়েছিল যশোর জেলার একটা পাড়া গাঁয়ে। শৈল কখনো সে গ্রামে যায়নি। তার স্বামী তাকে নিয়ে কলকাতার বাসা করে থাকত। তার স্বামী প্রথমে পাটের দালালি করত, তারপর একটা অফিসে ইদানিং কি চাকরি করত। যেখানে শৈলর স্বামী বাসা করেছিল তার পাশেই আমার মামার বাড়ি, একটা গলির এপার আর ওপার। এই বাসায় ওরা শৈলর বিয়ের অনেক আগে থেকেই এসেছিল এবং শৈলর বিয়েও মামার বাড়ি থেকেই হয়। সেদিন সন্ধ্যার কিছু আগে বাগানের ম্যানেজারের বাংলো থেকে একটা ড্রেস করে ফিরছি। পিয়ন খানিক কত চিঠি আমার হাতে দিয়ে গেল। আমার বাসায় ফিরে এসে তারই একখানিতে শৈলের মৃত্যু সংবাদ পেলাম। বাংলোর চারিপাশের ঝাউ কৃষ্ণচূড়া ও সরল গাছগুলো সন্ধ্যার বাতাসে সনসন করছিল। আমার চোখের সামনে সমস্ত চা বাগানটা, দূরের ঢালু পাহাড়ের গাটা, মার্গেরিটা, 2 নম্বর বাগানের ম্যানেজারের বাংলোর সাদা রংটা, দেখতে দেখতে সবগুলো মিলে একটা জমাট অন্ধকার পাকিয়ে তুলল। আলো জ্বালিয়ে চুপ করে ঘরের মধ্যে বসে রইলুম। বাইরের হাওয়া খোলা দুয়ার জানালা দিয়ে ঢুকতে লাগলো। অনেক দিনের শৈল যে কলকাতা থেকে ছুটি পেয়ে যখন বাড়ি যেতাম, শৈল বেচারি আমায় তৃপ্তি দেবার পন্থা খুঁজে ব্যাকুল হয়ে পড়ত। কোথায় কুল, কোথায় কাঁচা তেঁতুল, কার গাছে কদবেল পেকেছে, আমি বাড়ি আসবার আগেই শৈল এসব ঠিক করে রাখত। নানা রকম মশলা তৈরি করে কাগজে কাগজে মুড়ে দিয়ে রেখে দিত। আমি বাড়ি গেলেই তার আনন্দ জড়ানো ব্যস্ততা ও ছোটাছুটির আর কোনো অন্তই থাকতো না। গ্রীষ্মের ছুটিতে আমি বাড়ি থেকে আমার বেলের শরবত খাওয়ার জন্য পরের গাছে বেল চুরি করতে গিয়ে ঘরের পরের কত অপমান যে সহ্য করেছে। আমারই জুতো বুনে দেবে বলে তার উল বুনতে শেখা সেই শৈলও তো আজকের নয়। যতদূর দৃষ্টি যায় পিছন ফিরে চেয়ে দেখলুম কত ঘটনার সঙ্গে, কত তুচ্ছ দুঃখ সুখের স্মৃতির সঙ্গে কত খেলাধুলায় শৈল জড়িয়ে রয়েছে। সে আজ ওই আকাশের মাঝখানকার জলজলে সপ্তর্ষি মণ্ডলের মতো
দূরের হয়ে গেল। ঝাউ গাছের ডালপালার মধ্যাকার ওই বাতাসের শব্দের মধ্যেই ধরা ছোঁয়ার বাইরে চলে গেল। তারপর দিন ছুটি নিয়ে দেশে চলে গেলাম। বাড়ির সকলকে সান্ত্বনা দিলাম। আহা, দেখলুম আমার ভগ্নিপতি বেচারা বড় আঘাত পেয়েছে। শৈলের বিয়ে হয়েছিল এই মোটে 3 বছর। এই সময়ের মধ্যেই সে বেচারা শৈলকে বড় ভালোবেসে ফেলেছিল। তাকে অনেক বোঝাপড়ার চেষ্টা করলাম। শৈল প্রথম বুনতে শিখেই আমার ভগ্নিপতির জন্য গলাবন্ধা বুনেছিল। সেটা আদতৈরি অবস্থায় পড়ে আছে। ভগ্নিপতি সেইটে আমার কাছে দেখাতে নিয়ে এলো। সেইটে দেখে আমার মনের মধ্যে কেমন একটা হিংসে হলো। আমার জুতা বুনে দেওয়ার জন্য উল বুনতে শিখে শেষে কিনা নিজের স্বামীর গলাবন্ধ আগে বুনতে যাওয়া। তবু তো সে আজ নেই। পরে আবার গৌহাটি ফিরে গিয়ে যথারীতি চাকরি করতে লাগলুম। দেশ থেকে এসে আমার ভগ্নিপতির সঙ্গে প্রথম খুব পত্র লেখালেখি ছিল। তারপর তা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তার আর বিশেষ কোনো সংবাদ রাখতুম না। তবে মাঝে মাঝে মামার বাড়ির পত্রে জানতে পারতুম সে অনেকের অনুরোধ সত্ত্বেও পুনরায় বিবাহ করতে রাজি নয়। বিবাহ সে আর নাকি করবে না। এরকম করে বিদেশে অনেক দিন কেটে গেল। দেশে যাবার বিশেষ কোনো টান না থাকতেই দেশ বড় যেতুম না। আমার মা বাবা অনেকদিন মারা গিয়েছেন। বোনগুলির সব বিয়ে হয়ে গিয়েছিল। আমি নিজেও তখন অবিবাহিত। কাজেই আমার পক্ষে দেশ বিদেশ দুই সমান ছিল। চা বাগানের কাজের কোনো বিচিত্র ছিল না। সকালবেলায় ডাক্তারখানায় বসে নিরস একঘেয়েভাবে কুলিদের হাত দেখা, কলের পুতুলের মতো ওষুধ লিখে দেওয়া, রোগ তাদের যেন বড় একঘেয়ে রকমের। সাদা জ্বর, হিল ডায়রিয়া, বড় জ্বর, কালা জ্বর, কালে ভদ্রে এক আধটা টাইফয়েড বা শক্ত রকমের নিউমোনিয়া। যখন হাতে কাজকর্ম বিশেষ থাকতো না তখন পড়তাম। না হয় আমার একটা খেয়াল আছে, অপটিক্সের বা আলোকতত্ত্বের চর্চা করা, তাই করতুম। বাংলার একটা ঘর এই উদ্দেশ্যে আধার ঘর বা ডার্ক রুমে পরিণত করে নিয়েছিলাম। কলকাতা থেকে প্রতি মাসে অনেক ভালো ভালো লেন্স ও অপটিক্সের বই সব আনাতুম। বছর 3 এইভাবে কেটে গেল। এই সময় মামার বাড়ির পত্রে জানলাম আমার ভগ্নিপতি আবার বিবাহ করেছে। সকলের সন্নিবর্ধনে, অনুরোধ ও পীড়াপিড়ির হাত থেকে সে নাকি আর এড়োতে পারল না। এতে মনে মনে আমি তাকে কোনো দোষ দিতে পারলুম না। শৈলের প্রতি তার ভালোবাসা অকৃত্রিমই। তাই বলে সে এতদিন ঝুলালো তো। সেবার বৈশাখ মাসের প্রথমে দেশে গিয়ে মামার বাড়ি উঠলুম। আমার এমন কতকগুলো কথা অপটিক্স সম্বন্ধে মনে এসেছিল যা একজন বিশেষজ্ঞের নিকট বলা নিতান্তই আবশ্যক ছিল। আমার এক বন্ধু সেবার বিলাত থেকে এসে প্রেসিডেন্সি কলেজে বস্তুবিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হয়েছিল। তার সঙ্গে সেসব বিষয়ের কথাবার্তা কইবার জন্যই আমার এই রকম কলকাতায় আসা। তার ওখানে যাতায়াত আরম্ভ করলুম। সেও খুব উৎসাহ দিল। আমি অপটিক্স নিয়ে একেবারে মেতে উঠলুম। এই অবস্থায় একদিন সকালবেলা বারান্দায় এসে বসে পড়েছি। হঠাৎ আমার চোখ পড়ে গেল সামনের বাড়ির জানালাটায়। সেইটাই আমার ভগ্নিপতির বাসা। দেখলুম
কে একটা অপরিচিতা মেয়ে ঘরের মধ্যে কি কাজ করছে। আমার দিকে থেকে শুধু তার সুপুষ্ট হাত দুটি দেখে যাচ্ছিল। তার মনে হচ্ছিল তার পিঠের দিকটা খুব চওড়া। একটু পরেই সেই ঘরের ভিতর ঢুকলো আমার ভগ্নিপতির বোন টুনি। টুনির বিয়ে হয়ে গিয়েছে, বোধহয় সম্প্রতি শ্বশুর বাড়ি থেকে এসেছে। আমি গুয়াহাটি থেকে এসে পর্যন্ত ওদের বাড়ি যায়নি। টুনিকে দেখে ডেকে জিজ্ঞাসা করলাম, টুনি, এই মেয়েটি কি নতুন বউ? হ্যাঁ দাদা। দেখি একবার। টুনি মেয়েটিকে ডেকে বললে, তাকে জানালার কাছে নিয়ে এসে তার ঘোমটা খুলে দিলে। ভালো দেখা গেল না। গলির এপারে আমাদের মামাদের বাড়িটা উঠে গলির ওপারের বাড়ির ঘরগুলোকে প্রায় অপটিক চর্চার ডার্ক রুম করে তুলেছিল। দিন মানেও তার মধ্যে আলো যায় না। ভালো দেখতে না পেয়ে বললাম, হ্যাঁ রে, কিছুই তো দেখতে পেলুম না। টুনি হেসে উঠল, বললে, আপনি ওখান থেকে যে দেখতে পাবেন না তা আমি জানি। তার উপরে তো আবার চশমা নিয়েছেন। তারপর কি ভেবে টুনি একটু গম্ভীর হলো, বললে, আপনি এসে পর্যন্ত তো এ বাড়ি একবারও আসেননি দাদা। আজ দুপুরবেলা একবার আসবেন? দুপুরবেলায় ওদের বাড়ি গেলুম। বাড়ি ঢুকতেই মনে হলো 4-5 বছর আগে ভাইফোঁটা নিতে শৈলের নিমন্ত্রণে এ বাড়ি এসেছিলাম। তারপর আর এ বাড়ি আসিনি। দালান পার হয়ে ঘরে যেতে বাড়ির মেয়েরা সব আমায় ঘিরে দাঁড়ালেন। তাদের সঙ্গে কথাবার্তা শেষ হয়ে গেলে টুনি বললেন, দাদা, বউ দেখবেন, আসুন। ঘরের মধ্যে গেলুম। টুনি নতুন বউয়ের ঘোমটা খুলে দিলে, ওর সামনে ঘোমটাটা দিতে হবে না বৌদি, উনি তোমার দাদা। মেয়েটি আধ ঘোমটা অবস্থায় গলার আঁচল দিয়ে আমার পার কাছে প্রণাম করলে। দিব্যি মেয়েটি তো, রং খুব গৌরবর্ণ, ভারী সুন্দর মুখখানির গড়ন, একরাশ কোকড়া কোকড়া ঠাস বুনানি কালো চুল মাথা ভর্তি, বেশ মোটা সোটা গড়ন। বয়স বোধ হয় 14-15 হবে। টুনির মা বলেন, মেয়েটির বাপ পশ্চিমে চাকরি করেন, সেখানেই বরাবর থাকতেন। ওই এক মেয়ে, অন্য ছেলেপুলে কিছু নেই। তাদের সঙ্গে কি জানাশোনা ছিল, তাই এখানেই সম্বন্ধ ঠিক করে বিয়ে দিয়েছে। মেয়েটি প্রণাম করে উঠে দাঁড়িয়ে আমি তার হাত ধরে তাকে কাছে নিয়ে এলুম। বাঁ হাতে তার ঘোমটা আর একটু খুলে দিয়ে বললাম, আমার কাছে লজ্জা করো না খোকি, আমি যে তোমার দাদা। তোমার নামটি কি? তার চোখের অসংকোচ দৃষ্টি দেখে বুঝলাম মেয়েটি সেই মুহূর্তেই আমার বোন হয়ে পড়েছে। সে খুব মৃদুস্বরে উত্তর দিল, উমা রানী। আমি বললাম, আচ্ছা, আমরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এসো উমা রানী, এই চেয়ারটায় বসে তোমার সঙ্গে একটু কথা কই। আমি চৌকিতে তাকে নিয়ে কাছে বসলাম। খানিকক্ষণ তার সঙ্গে কথা, এ কথা সে কথা, নানা কথা কইলুম। জিজ্ঞাসা করলুম, বাড়ি ছেড়ে এসে বড় মন কেমন করছে, তাই না? উমা রানী একটু হেসে চুপ করে রইল। আমি বললাম, তোমার বাবা থাকেন কোথায়? মাও। আমি মায়ের নাম কখনো শুনিনি। জিজ্ঞাসা করলাম, মাও? সে কোনখানে বলো দেখি? সেন্ট্রাল ইন্ডিয়ায়। তোমার বাবা সেখানে কি কাজ করেন? কমিশনারেটের চাকরি করেন। তোমার আর কোনো ভাই বোন নেই না? না, আমার পর আমার আরেক বোন হয়, সে আতুরেই মারা যায়, তারপর আর হয়নি। বাড়ি ছেড়ে অনেক দূর এসেছি, ভাবলুম হয়তো বাপ মায়ের কথা বলতে মেয়েটির মনে কষ্ট হচ্ছে। কথায় গতি ফিরিয়ে দেবার জন্য জিজ্ঞাসা করলাম, তুমি লেখাপড়া জানো উমা রানী? আমি সেখানে মেয়েদের স্কুলে পড়াতাম। বাংলা পড়া
হতো না বলে বাবা ছাড়িয়ে নেন। তারপর বাড়িতে আবার বাবার কাছে পড়তাম। বাংলা বই বেশ পড়তে পারো? পারি। আমি উমারানির কথাবার্তা কইবার ভাবে ভারী আনন্দে হলাম। এমন সুন্দর শান্তভাবে সে কথাগুলো বলছিল মাটির দিকে চোখ দুটি রেখে, যে আমার বড় ভালো লাগলো। আমি তার মাথায় একটা আদরের ঝাঁকুনি দিয়ে বললাম, বেশ বেশ, ভারী লক্ষ্মী মেয়ে। আচ্ছা, অন্য আর এক সময় আসবো, এখন আসি। দাঁড়িয়ে উঠেছি। উমারানি আবার সেই গলায় আঁচল দিয়ে আমার পায়ের কাছে প্রণাম করলে। আমি তাকে বললাম, খুব শান্ত হয়ে থেকো কিন্তু উমারানি, কোনো দুষ্টুমি যেন করো না, তাহলে দাদার কাছে, বুঝলে তো? উমারানি হেসে ঘাড় নিচু করে রইল। এর 5-6 মাস পরে পুজোর সময় আবার মামাবাড়ি এলুম। অষ্টমী পুজোর দিনব্যাপী পরিশ্রমের পর একটা বড় ক্লান্তি বোধ হওয়াতে সন্ধ্যার আগে একটা ঘরের খাটে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমার মামার বাড়ি পূজা হতো। সমস্ত দিন নিমন্ত্রিতদের অভ্যর্থনা করা, পরিবেশন করা প্রভৃতি নানা কাজে বড় খাটতে হয়েছে। অনেক রাত্রে উঠে খেতে গেলুম। আমার ছোট ভাই খাবার সময় বললে, অনেকক্ষণ ঘুমাইছিলেন তো দাদা? দিদি এসেছিলেন আরতির সময় আপনাকে দেখবার জন্য, আপনার ঘরে গেলেন। আপনি ঘুমিয়ে আছেন দেখে আপনার পায়ে হাত দিলেন আপনাকে ওঠাবার জন্য, আপনি উঠলেন না। তারপর তারা সব চলে গেলেন। তিনি নাকি পরশু বাপের বাড়ি চলে যাবেন। আপনি অবশ্যই একবার ও বাড়ি যাবেন কাল। আপনার সঙ্গে দেখা না হওয়ায় দিদি বড় দুঃখ করে গিয়েছেন। আমি ঘুমের ঘোরে কথাটা তলিয়ে না বুঝলাম দিদি মানে ও বাড়ির উমারানি। হ্যাঁ, দিদি, টুনিদি এরা সব আরতির সময় এসেছিল কিনা। উমারানির কথা আমার খুব মনে ছিল, তাই সেই ভক্তি নম্র মধুর ব্যবহারটুকু আমার বড় ভালো লেগেছিল। তাই তাকে ভুলিনি। এবার চা বাগানে গিয়ে মেয়েটির কথা অনেকবার ভেবেছি। তারপর দিন সকালে উঠে কাজকর্মের পাশ কাটিয়ে এক ফাঁকে ওদের বাড়ি গেলুম। বাইরে কাউকে না দেখতে পেয়ে একেবারে ওদের রান্নাঘরের মধ্যে চলে গেলুম। টুনির মা বললেন, এসো বাবা, তা এতদিন এসেছো, এ বাড়ি কি একবারও আসতে নেই? আমি সময়োচিত কি একটা কৈফত দিলুম। উমারানি মাছ কুটছিল। আমি যেতেই তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে বাইরে চলে গেল। একটু পরে হাত ধুয়ে এসে আমার পায়ের কাছে প্রণাম করলে। টুনির মা বললেন, বৌমা, সতীশকে দালানের নিয়ে গিয়ে বসাও গে, এখানে তো ধোঁয়ার মধ্যে। দালানে যেতেই টুনি জিজ্ঞাসা করলেন, এসে বললে উঠল, এ কি দাদা, যে কি ভাগ্যি, বৌদি দাদা দাদা বলে মরে। ফিদিন আমায় জিজ্ঞাসা করলে, দাদা পুজোর ছুটিতে বাড়ি আসবেন তো? দাদার পায়ে পড়ে গিয়েছে খোঁজ করতে। 4-5 দিন এসেছেন। এ বাড়ির চৌখাট মারালে চণ্ডী কি অশুদ্ধ হয়ে যায় শুনি? আমাকে একটু অপ্রতিভই হতে হলো। উমারানির কোকড়া চুলে ভরা মাথাটিতে হাত বুলিয়ে দিয়ে বললাম, হ্যাঁ রে রানী, দাদার কথা তাহলে ভুলিসনি? টুনির কথায় মেয়েটি খুব লজ্জা হয়েছিল। সে মুখ নিচু করে আমার কাপড়ের কোণে হাত নিয়ে চুপ করে নাড়তে লাগলো। আমি দালানে একটা খাটের উপর বসেছিলুম। উমারানি নিচে আমার পায়ের কাছাটিতে বসেছিল। আমি জিজ্ঞাসা করলাম, শচীশ বলছিল দিদি চলে যাবে সোমবার দিন, সে কথা কি ঠিক? উমারানি নতমুখে উত্তর দিল, বাবা চিঠি দিয়েছিলেন একাদশীর দিন নিয়ে যাবেন, কিন্তু আজও তো এলেন না। ওর গলার সুরটা যেন একটু কেঁপে গেল। ওর বিরহী বালিকা হৃদয়টি মা বাপের জন্য ভূষিত হয়ে উঠেছে বুঝে সান্ত্বনায় সুরে বললাম, আসবেন। আজ তো মোটে নবমী। আচ্ছা, কলকাতা কেমন লাগলো রানী? উমারানি উত্তর দিল, বেশ ভালো।
আমি তার নত মুখখানির দিকে চেয়ে বললুম, তা না রে রানী, ভালো কখনোই লাগেনি। দাদার খাতিরে ভালো বললে চলবে না। কোথায় পশ্চিমের অমন জল হাওয়া আর এই ধুলো ধোঁয়া ভালো লাগতেই পারে না। উমারানী একটুখানি হেসে চুপ করে রইল। জিজ্ঞাসা করলাম, পশ্চিমে পুজো হয় না রে রানী? হ্যাঁ সে বলল, ঠিক একাদশী এদেশের মতো হয় না। হিন্দুস্তানিরা কি একটা করে, সেও অনেকটা এই রকমের। আর সেখানে এই সময় রামলীলার খুব ধুমধাম হয়। আমি উঠে আসবার সময় উমারানী আবার একবার আমার কাছে নত হয়ে প্রণাম করলো। আমি বললাম, রানী, আমি যতবার আসবো যাব ততবারই কি আমায় একটা করে প্রণাম করতে হবে? উমারানী বোধহয় এই প্রথমবার আমার দিকে চোখ তুলে তাকাতে বলল, কাল বিকালে আসবেন দাদা? এর আগে উমারানী কখনো আমায় দাদা বলে ডাকেনি। আমি ওর দাদা ডাক শুনে বড় আনন্দ পেলুম। বললাম, কাল তো বিজয়া দশমী, আসবো বই কি। তারপর দিন বিজয়া দশমী। সন্ধ্যার পর ওদের বাড়ি গেলুম, সকলকে প্রণাম করলুম। টুনি এসে বললে, আপনি দালানের পাশের ঘরে যান, ওখানে বৌদি আছেন। আমি সে ঘরে দৌড় পর্যন্ত গিয়ে ঘরের মধ্যে ঢুকে সুন্দর দৃশ্য দেখলাম। তাতে ঘরের মধ্যে যাওয়া বন্ধ করে আমায় দোরের কাছে দাঁড়িয়ে থাকতে হলো। দেখি ঘরের মধ্যে খাটের ওপরে বসে আমার ছোট ভাই শচীশ, তার বয়স 12-13। তার পাশে উমারানী দাঁড়িয়ে খাটের পাশে একটা টেবিলের ওপরকার একখানা রেকাবি থেকে খাবার নিয়ে শচীশের মুখে তুলে দিয়ে তাকে খাওয়াচ্ছে। ওদের দুজনকারই পিছন আমার দিকে। এমন কোমল স্নেহের সঙ্গে উমারানী শচীশের কাঁধের উপর তার বাঁ হাতটা দিয়ে স্নেহময়ী বড় দিদির মতো আপন হাতে তার মুখ খাবার তুলে দিচ্ছে যে আমার মনে হলো আজ শৈল বেঁচে থাকলে সে এর থেকে বেশি করতে পারতো না। উমারানীর প্রতি এতদিনে অনুভূতি একটা স্নেহরসে আমার মন সিক্ত হয়ে উঠল। আমি খানিকক্ষণ দোরের কাছে চুপ করে দাঁড়িয়ে থেকে ঘরের ভিতর ঢুকে পড়ে উমারানীকে বললাম, লুকিয়ে লুকিয়ে ছোট ভাইকে খাওয়ালে শুধু হবে না, দাদাকে কি খেতে দিবি না রে রানী? বেচারি উমারানীর মুখ লাল হয়ে উঠল লজ্জায়। সে এমতো থমথম খেয়ে গেয়ে উঠে হঠাৎ যে খামোকা যে এত প্রণাম করে আজ বিজয়ার প্রণাম করতে সে ভুলে গেল। একটা কি কথা অস্পষ্টভাবে বার দুই বলে সে মাথা নিচু করে রইল। আমি তার দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। আজ যে তাকে ধরে ফেলেছি, তার ভাই বোন বিহীন নির্জন প্রাণটি কিসের জন্যে তৃষিত হয়ে আছে তা যে আজ বার করে ফেলেছি। আজ অনুভব করেছিলাম জগতের মধ্যে ভাই বোনের একটু স্নেহ পাবার জন্য ব্যাকুল এমন অনেক হৃদয়কে আজ আমি আমার বড় ভাইয়ের উদার স্নেহ ছায়াতলে আশ্রয় দিয়েছি। একটু বুক জড়ানো তৃপ্তিতে আমার মন ভরে উঠল। সে সময় টুনি সে ঘরে ঢুকে আমার সামনের টেবিলে থালা ভরা মিষ্টি রেখে বলল, দাদা একটু মিষ্টি মুখ করুন। আমি টুনিকে বললাম, আয় টুনি। সকলে মিলে উমারানীকে খাটের উপর বসালুম। খাবার সকলকেই দিলুম। উমারানী লজ্জায় একেবারে আড়ষ্ট, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল তার লজ্জায় চোটে। বেচারি লজ্জায় আর ঘামে হাঁপিয়ে মারা যায় দেখে তার ঘামটা বেশ করে খুলে দিলুম। বললাম, আমি দাদা, আমার কাছে লজ্জা কি রে রানী? আমার লক্ষ্মী ছোট বোনটি। জলযোগ পর্ব সমাধা করে বাইরের দালানে একটু টুনির মায়ের সঙ্গে গল্প করতে আরম্ভ করলাম। একটু পরে তিনি উঠে রান্নাঘরে চলে গেলেন। আরো খানিক পরে আমি উঠতে যাচ্ছি। উমারানী কাছে এসে দাঁড়ালো। জিজ্ঞাসা করলুম, রানী, আজ ঠাকুর বিসর্জন দেখলি নে?
ওপরের ঘরের জানালা থেকে দেখছিলাম, বেশ ভালো, অনেক রকমের প্রতিমা না? হ্যাঁ, কত সব বড় বড়। তারপর একটু চুপ করে থেকে আমার দিকে চেয়ে বললেন, দাদা কাল আসবেন না? আমি বললাম, সে কি বলতে পারি, সময় পাই তো আসবো, আবার শিগগির চলে যাব কি না, অনেক কাজ আছে। আপনি কি খুব শিগগির যাবেন দাদা? হ্যাঁ, বেশ দিন নয় তো, ছুটি নেই, পূর্ণিমায় পরেই যেতে হবে। উমারানী নতমুখে চুপ করে রইল। বলল, তা তোকেও বললুম, তা তোকেও তো আর বেশি দিন থাকতে হবে না রে। হুমায়ুনী বলেন, বাবা বোধহয় কাল আসবেন। ওকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, তবে আর কি, এই 2 দিন কোন রকমে কাটলেই হলো। সে একটু চুপ করে থেকে তারপর যেন ভয়ে ভয়ে বলল, যাবার আগে একটিবার এ বাড়িতে আসতে পারবেন দাদা? বললাম, খুব খুব আসবো বই কি, নিশ্চয়ই। এই 6-7 দিন পরে গৈহাটি রওনা হলাম। এই কদিন নানা কাজে ব্যস্ত হয়ে চারিদিকে ঘুরতে হয়েছে। শচীশের মুখে শুনেছিলাম উমারানীর পশ্চিমে যাওয়া হয়নি, কি কারণে তার বাবা তাকে নিতে আসতে পারেননি। শচীশ মাঝে মাঝে বলতো, দাদা যাবার আগে একবার দিদির সঙ্গে দেখা করে যাবেন, তিনি আপনার কথা প্রায়ই বলেন। ইচ্ছা থাকলেও গৌহাটি যাবার আগে উমারানীর সঙ্গে দেখা করার আমার হয়ে ওঠেনি। গৌহাটি গিয়ে এবার অনেক দিন রইলাম। উমারানীর কথা প্রথম প্রথম আমার খুব মনে হতো, তারপর দিন কতক পরে তেমন বিশেষ করে আর আমার মনে হতো না, কমে প্রায় ভুলেই গেলুম। কিছুদিন পরে গৌহাটির চাকরি ছেড়ে দিলুম। শিলাচর, দার্জিলিং, নানা চা বাগানে বেড়াতুম, 2-একটা হাসপাতালেও কাজ করলুম। সবসময় নির্জন কাটাতুম। একা বাংলোর থেকে থেকে কেমন হয়েছিল, অনেক লোকের ভিড়, অনেক লোকের একসঙ্গে কথাবার্তা সহ্য করতে পারতুম না। এখানে সন্ধ্যায় পাহাড়ের দেওয়ালের গায়ে কুসুম কুমকুম ছড়ানো সূর্যাস্ত, চা ঝোপের চারিপাশ ঘেরা গোধূলির অন্ধকার, গভীর রাত্রির একটা স্তব্ধ গম্ভীর ভাব, আর সরল গাছের ডালপালার মধ্যে বাতাসের বিচিত্র সুর, ওই আমার কাছে বড় প্রিয়, বড় স্বস্তিকর বলে মনে হতো। বসবার ঘরটিতে সাজিয়ে রেখেছিলুম জগতের যুগ যুগের জ্ঞান বিরোধের বই, কাইস জোলানের, হেলমোরস্ট, যাদের আলোক সামান্য প্রতিভা আমাদের সুন্দরী বসুন্ধরার অতীত শৈশবের, তার রহস্যময় বালিকা জীবনের তমাচ্ছন্নতায় ইতিহাসের পাতা আলোকচ্ছ উজ্জ্বল করে তুলেছিল, যাদের মনীষার দৃষ্টিযোগ অসীম শূন্যতের দূরতা ভেদ করে বিশাল নক্ষত্র জগতের তত্ত্ব অবগত হচ্ছে, তাদের সঙ্গে অনেক রাত পর্যন্ত কাটালুম। জগতের রহস্য ভরা অন্ধি সন্ধি তাদেরই প্রতিভার তীব্র সার্চলাইট পাতে উজ্জ্বল হয়ে যায়, তবে তা আমাদের মতো সাধারণ মানুষের দৃষ্টিসীমার মধ্যে আসছে। এইরকম প্রায় 7-8 বছর পরে আবার কলকাতায় গেলুম। ভাবলুম কলকাতাতেই প্র্যাকটিস আরম্ভ করব। মামার বাড়ি গিয়ে উঠলুম। শুনলাম সামনের বাড়িটায় আমার ভগ্নিপতিরা আর থাকে না, তারা বছর 5-6 হলো দেশে চলে গিয়েছে। কয়েক মাস কলকাতায় কাটালো। প্র্যাকটিস যে খুব জমে উঠেছিল এমন নয়, বা অদূর ভবিষ্যতেও যে খুব জমে উঠবে এরকম মনে করবার কোনো কারণ দেখতে পাচ্ছিলাম না। এমন অবস্থায় একদিন সকালে মামার বাড়ির ওপারের ঘরে বসে পড়েছি। এমন সময়ে কে ঘরে ঢুকলো, চেয়ে দেখি প্রথমটা যেন চিনতে পারলাম না, তারপর চিনলাম টুনি। অনেকদিন তাকে দেখিনি, তার চেহারা খুব বদলে গিয়েছে। আমি তাকে হঠাৎ দেখে যেমন আশ্চর্য হলাম, তেমনি খুব আনন্দিতও হলাম। টুনি বললে সে তার স্বামীর সঙ্গে
আজ 5-6 দিন হলো কলকাতায় এসেছে। সিলেতে তাদের কোনো আত্মীয়দের বাড়িতে এসে আছে। আজ বাড়ির সকলের সঙ্গে দেখা করতে এসেছে। অন্যান্য কথাবার্তার পর তাকে জিজ্ঞাসা করলাম, সুরেন এখন কোথায়? টুনি বলল, ছোটদা এখন আবাদে কোথাও চাকরি করেন, সেখানেই থাকেন। আমি জিজ্ঞাসা করলাম, উমারানী কেমন আছে? টুনি একটু চুপ করে রইল, তারপর বলল, দাদা সে অনেক কথা, আপনি এখানে আছেন তা আমি জানতুম। সেসব কথা আপনাকেই বলবো বলেই আমার এরকম এখানে আসা। আমি বললাম, কি ব্যাপার শুনি, সে ভালো আছে তো? টুনি বলল, সে ভালো আছে কি কি আছে সে আপনিই শুনুন না। সেই যে বছর পুজোর সময় আপনি এখানে এসেছিলেন, বৌদির বাপের নিতে আসবার কথা ছিল, সে তো আপনি জানেন। তখন তিনি ছুটি পাননি বলে আসতে পারেননি। পত্র দিয়েছিলেন পরের মাসে নিতে আসবেন। তার বুঝি মাসখানেক পরে খবর এলো তিনি কলেরায় মারা গিয়েছেন। বৌদি সেই বিয়ের কনের বাপের বাড়ি থেকে এসেছিল। এমনি অদৃষ্ট আর সে মুখ হলো না। তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, উমারানীর মা? টুনি বলল, শুনুন না, মা আবার কোথায়? তিনি তো বৌদির বিয়ে হবার আগেই মারা গিয়েছিলেন। তারপর এদিকে আবার দাদা তার সঙ্গে বিশেষ কোনো সম্বন্ধ রাখেন না। তিনি সেই যেখানে চাকরি করেন সেখানেই থাকেন। বৌদি থাকেন চাপাপুকুরের বাড়িতে পড়ে, দাদা চিঠিপত্রও দেন না। বৌদি বড় শান্ত, বড় চাপা মেয়ে, সে মুখ ফুটে কখনো কিছু বলে না, কিন্তু তার মুখের দিকে চাইলে বুক ফেটে যায়। মেয়ে মানুষেরও কষ্ট যে কি সে আপনি বুঝবেন না দাদা। যতদিন মা ছিল বৌদিকে কষ্ট জানতে দেয়নি। তা তিনিও আজ 2 বছর মারা গিয়েছেন। বাড়িতে আছেন শুধু পিসিমা। সেই শান্ত ছোট্ট মেয়েটির উপর দিয়ে এত ঝড় বয়ে গিয়েছে শুনে আমার মনে বড় কষ্ট হলো। জিজ্ঞাসা করলাম, সুরেন এমন ব্যবহারের মানে কি? টুনি বলেন, তা তিনিই জানেন। তবে তিনি নাকি বলেন জোর করে তার বিয়ে দেওয়া হয়েছে। বিয়ে করার তার কোনো ইচ্ছেই ছিল না। এইসব বড়দাও দেশের বাড়িতে থাকেন শুধু পিসিমা। কাজেই বৌদির মুখের দিকে চেয়ে তাকে একটু যত্ন করে দুটো কথা বলে এমন একটা লোক পর্যন্ত নেই। পিসিমা আছেন, কিন্তু সে না থাকার মধ্যেই। সে খানিকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আপনাকে একটা কথা বলি দাদা, আপনি একবার তার সঙ্গে দেখা করে আসুন। আপনাকে সে যে কি চোখে দেখে তা বলতে পারি না দাদা। সেবারে চাপাপুকুরে গিয়েছিলাম। বৌদি বলল, আমার দাদার কথা কিছু জানো ঠাকুরজি? আপনি এদেশে ওদেশে করে বেড়াচ্ছেন শুনে সে কেঁদে বাঁচে না। মাঝে মাঝে যখনই তার কাছে গিয়েছি আপনার কথা, এমন দিন নেই যে সে বলেনি। বলে, ভগবান আমার ভাইয়ের অভাব পূরণ করে দিয়েছে দাদা আর শচীশকে দিয়ে। এখনো পর্যন্ত ফি চিঠিতেই আপনার খোঁজ নাই। তার বড় পড়া কপালই সে। কারুর কাছ থেকে কোনো স্নেহই কোনোদিন সে পেল না। আপনার পায়ে পড়ি দাদা, আপনি তাকে একবার গিয়ে দেখা দিয়ে আসুন। আপনি গেলে সে বোধহয় অর্ধেক দুঃখ ভোলে। ছাদের আলিশার ওপর থেকে রোদ নেমে গেল। পাশের বাড়ির ঝিল ছাদের ওপর বসে একটা কাক একঘেয়ে চিৎকার করছিল। আমি জিজ্ঞাসা করলাম, সুরেন কি মোটেই বাড়ি যায় না? টুনি বললেন, সে একরকম না যাওয়াই দাদা, বছরে হয়তো 2 বার, তাও গিয়ে 1-8 দিন থাকেন। তাও জান না সে কি জন্যে। কিস্তি না কি সেই সময় যার কাছে যা খাজনা পাবার থাকে যাবে তাই আদায় করতে। তারপর অন্যান্য 1-8টা কথাবার্তার পর টুনি চলে গেল। সেদিন বিকালে সেনেট হলে একজন বিখ্যাত বৈজ্ঞানিকের বক্তৃতা ছিলেন। তিনি কেমব্রিজ থেকে এসেছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে।
বক্তৃতার বিষয়টি ছিল যেমনি চিত্তাকর্ষক, বক্তৃতার অর্থাংশ বক্তার যুক্তি প্রণালী ছিল তেমনই দুর্বোধ্য। আরম্ভ হবার সময় ছাত্রের দোলে হলো ভরা, থাকতেও বেগতিক বুঝে বক্তৃতার মাঝামাঝি তার প্রায় সরে পড়ছিল। কেবল জনকতা নিতান্ত নাছোড়বাঁধা রকমের ছাত্র তখনও হলে বিভিন্ন অংশে ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় বসেছিল। বক্তা খ্যাতিনামা অধ্যাপক, রয়্যাল সোসাইটির ফেলো। তার ব্যাখ্যার মৌলিকতার মোহে সকলেই তার বক্তৃতায় অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়েছিল। বিশ্ববিদ্যালয়ের বিশেষ পোশাক পরা সৌম্যমূর্তি ঋজুদেহ অধ্যাপককে সত্যদ্রষ্টা ঋষির মতো বোধ হচ্ছিল। বক্তৃতা শুনতে শুনতে কিন্তু আমার মন ভেসে যাচ্ছিল বক্তৃতার বিষয় থেকে অনেক দূর, কলকাতার ইট পাথরের রাজ্য থেকে অনেক দূর। অভাগিনী বোনটি যেখানে নিঃসঙ্গ জীবন যাপন করছে সেখানে। মাঝে মাঝে হলেও হলের খোলা দোয়ার দিয়ে জ্যোৎস্না ওঠা বাইরের দিকে চেয়ে থাকতে দেখতে উমারানীর বালিকা মুখখানি বড় বেশি করে মনে পড়ছিল। আর মনে পড়ছিল তার সেই মিনতি ভরা দৃষ্টি, অনেকদিন পরে বাবাকে দেখতে পাবার জন্য তার সে করুণ আগ্রহ, তার আগ্রহ ভরা দাদা ডাকটি অনেক দিন পরে আবার মনে পড়ল। ভাবলুম সত্যিই কারোর কাছে থেকে স্নেহ কখনো সে পায়নি। আজ বিজ্ঞানের গভীর কথার রস আমার স্নায়ুমণ্ডলী বেয়ে সমস্ত দেহে যখন পুলক ছড়িয়ে যাচ্ছে, তখন আমার মনের উন্নত আনন্দের অবস্থার সঙ্গে আমার অভাগিনী স্নেহবঞ্চিতা বোনটির নির্জন জীবনের অবস্থা কল্পনা করে আমার মন যখন যেন কেঁদে উঠল। বাইরের জগতে যখন এত বিচিত্র স্রোত বয়ে যাচ্ছে, তখন সে কি ঘরের কোণে বসে দিনরাত চোখের জল ভাসাবে? জগতের আনন্দ বার্তা তার কাছে বহন করে নিয়ে যাবার কি? বাইরে যখন এলুম, গোলদিঘির জলের ওপারে চাঁদ উঠেছে, কিন্তু ধোয়া ভরা আকাশের মধ্যে দিয়ে জ্যোৎস্নার শুভ্র মহিমা আত্মপ্রকাশ করতে পারছে না। আমার মস্তিষ্ক তখন বক্তৃতার নেশায় ভরপুর। পুকুরের জলের ধারে সবুজ ঘাসের মাঝে মাঝে মৌসুমী ফুলের ক্ষেতগুলো আমার চোখের সামনে এক নতুন মূর্তি ধরেছে। কিন্তু ত্রয়োদশীর অমন বৃষ্টি ধোয়া জুঁই ফুলের মতো জ্যোৎস্নাও জল কাটিয়ে বাইরে আসতে না পেরে ব্যর্থতার দুঃখে কেমন বিবর্ণ হয়ে গেছে। লক্ষ্য করে আমার একটা কথাই কেবল মনে হতে লাগলো, এই জ্যোৎস্না, এই ফুলের ক্ষেত্র, এই ত্রয়োদশী এবারকার মতো সব মিথ্যে, সব ব্যর্থ। ও জ্যোৎস্না প্রতীক্ষায় থাকুক যে শুভরাত্রির, যে রাতে আকাশে ভরা সার্থকতা ওকে বরণ করে নেবে। ফোটা ফুলের গন্ধ ঘন দিয়ে মধ্যে দিয়ে আসছে, তরুণদের অনুরাগ নম্র দৃষ্টি বিনিময়ের মধ্যে দিয়ে। গভীর রাতে নীরবতার কাছে পাপিয়ার আকুল আর্ত নিবেদনের মধ্যে দিয়ে বাড়ি এসে ভাবতে ভাবতে এতদিন নানা কাজের ভিড়ে আমার যে বোনটিকে আমি হারিয়েছিলাম, তারই কাছে স্নেহের বাণী বয়ে নিয়ে যেতে আমার প্রাণ ব্যাকুল হয়ে উঠল। এর কয়েকদিন পরে কলকাতা ছেড়ে বার হলুম উমারানীর কাছে যাব বলে। শীত সেদিন নরম পড়ে এসেছে। ফুটপাত বেয়ে হাঁটতে হাঁটতে দক্ষিণ হাওয়া অতর্কিতভাবে গায়ের উপর এসে পড়ে উৎপাত শুরু করে দিয়েছে। পরদিন প্রায় বেলা 2টোর সময়
ওদের স্টিমার স্টেশন থেকে নামলুম। ওদের গা সেখান থেকে প্রায় 4 কোষ দূরে। হেঁটে যাওয়া ছাড়া নাকি কোনো উপায় নেই, কোনো রকম যানবাহনের সুপূর্ণ অভাব। কখনো এই দেশে আসিনি, জিজ্ঞাসা করতে করতে পথ চলতে লাগলাম। কাঁচা রাস্তার 2 ধারে মাঠ, মাঝে মাঝে লতা পাতার তৈরি বড় বড় ঝোপ। কোনো কোনো ঝোপের তাজা সবুজ ঘন বুনানির মাথা আলো করে ফুটে আছে সাদা সাদা মিটে আলুর ফুল। মাঠে মাঠে মাটির ঢেলার আড়ালে ঝুপসি গাছে দ্রোণ ফুলের খই ফুটে আছে। মাঠ ছাড়ালে গ্রামের মধ্যে দিয়ে যেতে মাটির পথের ওপর অভ্যর্থনা বিছিয়ে রেখেছে রাশি রাশি সজনে ফুল। গ্রামের হাওয়া আমের বোলের আর বাতাবি লেবু ফুলের গন্ধে মাতাল। বুনো কুলে আর বৈচি গাছের বনে কোনো কোনো মাঠ ভরা। পড়ন্ত রোদে গাছপালার তলায় ঘন ঝোপের মধ্যে ফাঁকা জায়গায় ছোট ছোট পাখির দল কিচকিচ করছে। মাঝে মাঝে কোনো এক জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে কোনো অজ্ঞাত বনফুলের এমনই সুগন্ধ বেরোচ্ছে যে তার কাছে খুব দামি অ্যাসেন্সেস গন্ধও মান হারবে। পায়ের শব্দ পেয়ে শুকনো পাতার রাশির উপর খসস্ত শব্দ করতে করতে 2-1টা খরগোশ কান খাড়া করে রাস্তার এপারে এসের ঝোপ থেকে ওপাশের ঝোপে দৌড়ে পালাচ্ছে। মাঠের মাঝে মাঝে দূরে দূরে শিমুল ফুলের গাছগুলো দক্ষিণ হাওয়ার প্রথম স্পর্শে আবেগ বিধবা তরুণীর মতো রাগক্ত হয়ে উঠেছে। অনেকগুলো গ্রাম ছাড়িয়ে যাওয়ার পরে একজন দেখালো মাঠ ছাড়িয়ে এবারে পড়বে চাপা পুকুর। গ্রামের মধ্যে যখন ঢুকলাম তখন গ্রামের পথ অন্ধকার হয়ে গিয়েছিল। আশেপাশের নানা বাড়ি থেকে পল্লী লক্ষ্মীদের সাজের শাঁখের রব নিস্তব্ধ বাতাসে মিলিয়ে যাচ্ছিল। কোন ঘরটি আলো করে আছে আমার সেই স্নেহের বোনটি, কোন গৃহস্থের আঙ্গিনায় আধার আজ দূর হয়ে উঠল তার সেবা চঞ্চল চরণের শান্ত মধুর ছন্দে। রাস্তার মধ্যে এক জায়গায় কতগুলো ছেলেকে দেখতে পেয়ে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে তাদের মধ্যে একজন বললে, আসুন এই বাড়ি আপনাকে পৌঁছে দিচ্ছি, সে বাড়ি আমি পৌঁছে দিচ্ছি আপনাকে। খানিক রাস্তা এগিয়ে গিয়ে সে পাশের একটা সরু পথ বেয়ে চলল। তারপরে একটা বড় পুরনো বাড়ির সামনে গিয়ে বললে, এই তাদের বাড়ি, আপনি একটু দাঁড়ান, আমি বাড়ির মধ্যে বলি। একটু পরে একজন বৃদ্ধাকে সঙ্গে নিয়ে সে বাড়ির মধ্যে থেকে বের হয়ে এলো। বৃদ্ধাকে বললেন, ইনি কলকাতা থেকে এসেছেন জেঠাইমা, আপনাদের বাড়ি কোথায় জিজ্ঞাসা করতে আমি ও পাড়া থেকে নিয়ে এসেছি। বৃদ্ধা আমার দিকে একটু এগিয়ে এসে আমার ভালো করে দেখে জিজ্ঞাসা করলেন, তোমায় তো চিনতে পারছি না বাবা, কোন জায়গা থেকে তুমি এসেছো? আমি আমার নাম বললুম, পরিচয় দিতেও উদ্যত হলাম। বৃদ্ধা বলে উঠলেন যে আমার আর পরিচয় দিতে হবে না, আমার আসা যাওয়া নেই বলেই তিনি কখনো আমায় দেখেননি, তাই চিনতে পারছিলেন না। আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি এতে তিনি খুব দুঃখিত হলেন। আমি কেন একেবারে বাড়ির মধ্যে গেলুম না, আমি তো ঘরের ছেলে বাবা, আমার আবার বাইরে দাঁড়িয়ে ডাকাডাকি কিছু ইত্যাদি। তার সঙ্গে বাড়ির মধ্যে ঢুকলাম। কেবল মনে হতে লাগলো আজ 8 বছর পরে। কি জানি উমারানী কেমন আছে, সে কেমন দেখতে হয়েছে আজ সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমায় দেখে সে যে আনন্দ পাবে, সে আনন্দের পরিমাণ আমি একটু একটু করে বুঝছি। আমার বুকের তারে তার প্রতিদ্বন্দ্বী দিয়ে বাজছে। আজ এখনই তার স্নেহ মধুর
ক্ষুদ্র হৃদয়টির সংস্পর্শে আসব। তার কালো চুলে ভরা মাথাটিতে হাত বুলিয়ে আদর করতে পারব, তার মিষ্টি দাদা ডাকটি শুনব। এ কথা ভেবে আনন্দে আমার মনের পাত্র ঝাঁপিয়ে পড়েছিল। দেখলাম এদের অবস্থা একসময় ভালো ছিল, খুব বড় বাড়ি, এখন সব দিকেই ভাঙা ঘরদোর, দেওয়াল ফেটে বড় বড় অসত্য চারা উঠেছে। বাইরের উঠান পার হয়ে ভেতরে বাড়ির উঠানের দরজায় পা দিয়েই বৃদ্ধা বলে উঠলেন, ও বৌমা, বার হয়ে দেখো কি এসেছে। কে পিসিমা? বলে প্রিয় প্রদীপ হাতে সে ওদিকের একটা ঘর থেকে বের হয়ে এলো। অস্পষ্ট আলোয় দেখলুম তার মুখখানি আধ ঘোমটা দেওয়া, ঘোমটার পাশ দিয়ে চুলগুলো অসংযত ভাবে কানের পাশ দিয়ে কাঁধের ওপর পড়েছে। পরনে আধ ময়লা শাড়ি, চেহারা রোগা রাগা একহারা। এই সেই উমারানী? তাকে দেখে প্রথমেই আমার মনে হলো সে আগের চেয়ে অনেক রোগা হয়ে গিয়েছে। তার মাথাও অনেকটা বেড়ে উঠেছে। কয়েক সেকেন্ড উমারানী আমায় চিনতে পারলে না, তারপরে যেন হাঁপিয়ে বলে উঠল, দাদা। অন্য কোনো কথা তার মুখ দিয়ে বেরোলো না। প্রদীপটা কোনো রকমে নামিয়ে রেখে সে আমার কাছে আমার পায়ের উপর হয়ে পড়ল। আমি তাকে ওঠালুম। তার মুখে দেখলুম এক অপূর্ব ভাব। মনে হলো আনন্দ, বিস্ময়, আশা, অভিমান সব ভরের রঙগুলো একসঙ্গে গুলে তার প্রতিমার মতো মুখকে মাখিয়ে দিয়েছে। বৃদ্ধা বলেন, বাবা তুমি আসো না। বৌমা দাদা বলতে অজ্ঞাত। কত দুঃখ করে বলে কলকাতায় থাকলে মাঝে মাঝে দাদার দেখা পেতাম। এই তেপান্তরের পুর তিনি আসবেন কেমন করে? বৌমা সতীশকে আগে হাত মুখ ধোবার জলটাও দাও, বাছা একটু ঠান্ডা হোক যে পথ। হাত মুখ ধোবার পর উমারানী একটা ঘরের মধ্যে আমায় নিয়ে গেল। আমি যে এখানে এই অবস্থায় হঠাৎ আসবো তা যেন সম্ভাবনার সীমার সম্পূর্ণ বাইরের জিনিস, অন্তত তার কাছে। তাই বেচারির মুখ দিয়ে কথা বার হচ্ছিল না। তার আবেগকে স্বাভাবিক গতির লাভে সুযোগ করে দেওয়ার জন্যে আমিও কোনো কথা বলছিলাম না। একটুখানি দুজনে চুপ করে থাকার পর উমারানী বলল, দাদা, এতদিন পরে বুঝি মনে পড়ল? আমি আগেকার মতো তার মাথায় দুপাশের চুলগুলো হাত বুলিয়ে দিতে দিতে বললাম, রানী, আসতে পারিনি হয়তো নানা কাজে, কিন্তু এই কথা মনে ভাবিস নে যে ভুলে গিয়েছিলাম। চেহারা যে একেবারে শুকিয়ে গেছে রে, বড্ড কি অসুখ বিসুখ হয়। 8 বছর আগেকার সেই ছোট্ট মেয়েটির মতো মুখ নিচু করে একটুখানি হেসে সে চুপ করে রইল। জিজ্ঞাসা করলাম, আচ্ছা রানী, আমি আসবো এবার এই কথা ভেবেছিলি? তার 2 চোখ জলে ভরে এলো। বললে, কি করে ভাবলে দাদা আমি আপনাদের আবার দেখতে পাবো, আদর যত্ন করতে পারবো, এমন কপাল যে আমার হবে তা কি করে ভাববো? এলোমেলো যে চুল সব তার ঘোমটার আশেপাশে পড়েছিল সেগুলো সব ঠিক মতো সাজিয়ে দিতে বললুম, সেই জন্যে এলুম রে। আর তোদের দেখবার ইচ্ছে বুঝি আমার হয় না? ভাবিস বুঝি দাদাদের মন সব শাল বাঁধানো? সে বলল, তাই আজ 2 দিন থেকে আমাদের বাঁ চোখের পাতা অনবরত নাচছে। আজ ওবেলা যখন ঘাটে যাই তখন বড্ড নেচেছে। পিসিমা বললেন, মেয়ে মানুষের বাঁ চোখ নাচলে ভালো হয়। আমি বললাম, আমার কথা তোর মোটেই মনে ছিল না, না রে রানী? সে একবার কোনো উত্তর দিল না, তার 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, সুরেন বাড়ি থেকে গিয়েছে কতদিন? সেই নতমুখে উত্তর দিল, প্রায় 8 মাস। বললাম, চিঠিপত্র দেয়? উত্তর সে ঘাড় নেড়ে জানাল, হ্যাঁ।
তার মুখের ভাবে বুঝলাম যে তার বড় ব্যথার স্থানে আমি ঘা দিয়েছি। দুঃখিনী বোনটির এলোমেলো চুড়ে ঘেরা মুখখানির দিকে তাকিয়ে স্নেহ আমার মন গলে গেল। রুমাল বের করে তার চোখের জল মুছে দিলাম। কত রাত তার এইরকম চোখের জল কেটেছে তার খোঁজ কেউ রাখেনি, তাই সাক্ষী কেবল রয়েছে এক অজানা আজকের গল্প এই পর্যন্তই। পরবর্তী গল্প আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। নমস্কার।